TBN24 আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুদূর কানেক্টিকাট থেকে। আপনারা জানেন আমরা কয়েক পর্ব ধরে কানেক্টিকাট দেখাচ্ছি, আজকেও দেখাবো। তো দেখতে থাকুন কানেক্টিকাটে আমরা কেমন আছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন জানতে গত 2 পর্বে আমরা এসেছি নিউ ইয়র্ক থেকে মোটামুটি 125 মাইল দূরের কানেক্টিকাট স্টেটে। কথা বলেছি এখানে বসবাসরত অনেক বাংলাদেশি অভিবাসীদের সাথে, জেনেছি তাদের মনের কথা। মূলত কানেক্টিকাট নিউ ইয়র্কের পার্শ্ববর্তী স্টেট। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট এই 3 স্টেটকে একত্রে অনেকে ট্রাই স্টেট বলেও ডেকে থাকে, অনেকে নিউ ইংল্যান্ডও বলে ডাকে। নিউ ইয়র্কের বর্ডার লাগোয়া স্টেট হলেও এখানে বাংলাদেশি অভিবাসীদের বসবাসের সংখ্যা মাত্র 10,000-এর মতো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন হার্টফোর্ডে যাব, যেটা হলো কানেক্টিকাট স্টেটের স্টেট ক্যাপিটাল। আমরা প্রথমে যাব স্টেট ক্যাপিটাল বিল্ডিং এরিয়াতে, যেটা ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক। তারপরে যাব ট্রাভেলার সেন্টার, যেটা কানেক্টিকাট হার্টফোর্ডকে বলা হয় ওয়ার্ল্ডের ইন্স্যুরেন্স ক্যাপিটাল। হ্যাঁ, ইন্স্যুরেন্সের সমস্ত ইন্স্যুরেন্সের হেড অফিস এখানে, সবকিছুই এখানে। আচ্ছা, সো এটাকে লাস্ট 50 ইয়ার্স থেকে হার্টফোর্ড নোন অ্যাজ ইন্স্যুরেন্স ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর হেডকোয়ার্টারগুলো আছে। সো আমরা ওইসব এরিয়া একটু দেখবো। আচ্ছা, জর্জ বুশের বাড়ি এখানে। জর্জ বুশের অরিজিনাল বাড়িটা আপনার নর্থ হ্যাভেনের এদিকে। ও যখন এখানে স্কুলে পড়ছে তখন ছিল এটা। আমরা যখন বিকালের দিকে যাব ওইদিকে হয়তো যাওয়া যাবে। আচ্ছা, এটা ক্লোজ। ওখানে একটা খুব বড় ইউনিভার্সিটি আছে। জি, ইয়াল ইউনিভার্সিটি আছে, যেটাতে এটা কি আসলে খুব নামকরা ইউনিভার্সিটি? ইয়াল ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য আইভি লিগ স্কুল, যেটাকে আমেরিকার টপ 10 স্কুলের মধ্যে একটা পড়ে। এবং এই কানেক্টিকাটে আইভি লিগ 2টা স্কুল আছে। আচ্ছা, সো ইয়াল ইউনিভার্সিটি আছে, তারপরে কিউডিপিএক আছে। খুব কাছাকাছি আমাদের বস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, সবাই জানেন, ওয়ান অফ দ্য আইভি লিগ স্কুল। সো এডুকেশনের দিক দিয়ে এই নিউ ইংল্যান্ডটা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে সম্পূর্ণ আমেরিকার ক্ষেত্রে। এই কারণে ইয়াং ফ্যামিলিরা এখানে মুভ করে জাস্ট বিকজ অফ হায়ার এডুকেশন স্ট্যান্ডার্ড অন্যান্য স্টেটের চেয়ে। আমরা সাউথ এশিয়ানরা এডুকেশনকে খুবই ভ্যালু করি, অন্যান্য যে কোনো কালচারের চেয়ে, সেটা আমরা জানি। হ্যাঁ, সো ওই হিসেবেই আসলে এখানে গ্রোয়িং কমিউনিটি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কানেক্টিকাটের রাজধানী হার্টফোর্ডে যাচ্ছি। ওই যে বড় বড় দালানগুলো দেখছেন না, ওইগুলি হার্টফোর্ডের ডাউনটাউন এলাকা। সাজানো গোছানো ছিমছাম শহর। হার্টফোর্ড শহর কানেক্টিকাট নদীর তীরে অবস্থিত। 1635 সালে গঠিত এই শহর আমেরিকার প্রাচীনতম শহরের একটি। আমেরিকার গৃহযুদ্ধের পরেও এটা যুক্তরাষ্ট্রের একটা ধনী শহর ছিল, যা এখনো তার সুনাম ধরে রেখেছে। How can I help you? Yes, hi. If we could have 2 medium hot coffee, cream and a sugar. আজ টানা একটা হার্টফোর্ড ট্যুর হবে, তার জন্য আমরা প্রস্তুত। আমরা এখন আছি হার্টফোর্ডের নর্থ সাইডে, এটাই ডাউনটাউন। এখানে কানেক্টিকাট স্টেট গভর্নমেন্টের সব ধরনের অফিসগুলো রয়েছে। দেখলে চিনতে পারবেন যে সকল বিল্ডিংয়ের মাথায় সোনালি রং করা আছে, সেগুলোই মূলত গভর্নমেন্ট অফিস। আমি এখন দাঁড়িয়ে আছি এই কানেক্টিকাটের রাজধানী হার্টফোর্ড। এটা হচ্ছে স্টেট বিল্ডিং। 1663 সালে ডাচরা কানেক্টিকাট নদীর তীরে কানেক্টিকাট উপনিবেশ প্রতিষ্ঠা করে, যা বর্তমানে হার্টফোর্ড শহর। কানেক্টিকাটের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তির নাম টমাস হুকার। ইতিহাস বলে 1630-এর দশকে ম্যাসাচুসেটস উপনিবেশের জনসংখ্যা এত বেড়ে গিয়েছিল যে তারা নিউ ইয়র্ক এবং ম্যাসাচুসেটসের মাঝামাঝি এই এলাকায় নতুন বসতি গড়ে তোলে। মূলত হার্টফোর্ড কানেক্টিকাটের রাজধানী এবং বাণিজ্যিক শহর। আজ শনিবার, ছুটির দিন, অফিস আদালত বন্ধ, তাই এখানে মানুষের আনাগোনা তেমন একটা চোখে পড়ছে না। তাছাড়া হার্টফোর্ডের পুরোটাই বেশ এক্সপেন্সিভ। 1,30,000 মতো অধিবাসীর এই শহরে বাংলাদেশিদের বসবাস নেই বললেই চলে। তবে হার্টফোর্ডের সাউথ সাইডে 200 পরিবারের মতো খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশি অভিবাসী বসবাস করেন বলে আমরা জানতে পেরেছি। হার্টফোর্ড ডাউনটাউনে বাংলাদেশের বসবাস না থাকলেও তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেমন গ্যাস স্টেশন, কনভিনিয়েন্ট স্টোর, মোবাইল ফোনের দোকান সহ অন্যান্য ব্যবসা রয়েছে। অনেক বাংলাদেশি এই শহরে বড় বড় কোম্পানিগুলোতে অফিসিয়াল কাজও করেন। হার্টফোর্ড থেকে যে কোনো দিকে 10 মিনিট গাড়ি চালালে যে জায়গায় পৌঁছাবেন সেখানের বাড়ি ভাড়া এবং জীবনযাত্রার খরচ তুলনামূলক অনেক কম। বন্ধুরা, আপনারা জানেন আমরা আছি কানেক্টিকাটে, আর আমরা এখন আছি ওর একদম ক্যাপিটালে হার্টফোর্ডে। আমার পিছনে দেখছেন যে বিল্ডিংটা, এটা হচ্ছে হার্টফোর্ড ইন্স্যুরেন্স কোম্পানি। হার্টফোর্ডের হচ্ছে বিশ্বের এটাকে কি বলবো, যারা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, মাল্টি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সব ইন্স্যুরেন্স কোম্পানির হেডকোয়ার্টার এই হার্টফোর্ডে। আর আমার পিছনে দেখছেন হার্টফোর্ড ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে একটা মজার ব্যাপার বলতে হয়, এই হার্টফোর্ডে
ইন্স্যুরেন্স করে এরা, মানে আপনি একটা ইন্স্যুরেন্স করছেন, সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে এরা ইন্স্যুরেন্স করে। তার মানে বলছেন ইন্স্যুরেন্স আসলে একটা বিশাল ব্যবসা, আস্তে ধীরে আপনারাও জানতে পারবেন। এই শহরে 1794 সাল থেকে বীমা কোম্পানি বা বীমা শিল্প বিকশিত হয়েছে, যা বাড়তে বাড়তে বর্তমানে হার্টফোর্ডকে সমগ্র পৃথিবীর বীমা শিল্পের রাজনীতিতে পরিণত করেছে। আর আমরা এখন আছি হার্টফোর্ডের মেইন স্ট্রিটের ডাউনটাউন হলের সামনে। এখানে বেশ কিছু মানুষের জটলা দেখতে পাচ্ছি। কি করছে তারা, চলুন দেখে আসি। হার্টফোর্ডে এসে টাউন হল, এইটা মানে মেয়রের অফিস, ইট মিনস মিউনিসিপ্যাল বিল্ডিং। এই বিল্ডিংয়ের সামনে গ্যাদারিং দেখে আসলাম এখানে কি হচ্ছে। আসলে এখানে হচ্ছে এরা প্রতি শনিবার দিন কিছু খাবার নিয়ে আসে চার্চের পক্ষ থেকে, এবং কেউ হয়তো বা কোনো একটা বেকারি বা কোনো কিছু তাদেরকে এই খাবারগুলো দেয়। থ্যাংক ইউ স্যার। খাবারগুলো দেয়, এবং তা এখানে যারা হোমলেস আছে তাদের জন্য, বা যারা একটু সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য খাবারগুলো তারা এখানে বিতরণ করে। বাহ, মানুষ মানুষের জন্য। Brother, what's your name? My name's Jeff. Jeff, can you tell me what you're doing in a brief? Yeah. So here's our little ministry in Hartford. What we do is we provide a church service for those who maybe might not feel welcome in a regular church. So we do it right here on the steps of City Hall. So we have a street church every Saturday at 12 o'clock. And then we also provide food and coffee and some other things for homeless people or people who are living in shelters. So every Saturday we kind of have a mix of things. Some Saturdays we'll hand out clothes and underwear, socks, things like that. Some Saturdays we'll hand out Like soap, deodorant, deodorant, yeah. toothbrush, toothpaste, always Bibles. Essential things. Essentials. Yeah, how many people that you serve? Anywhere between 100 to 200 on Saturday, and most of these people are either homeless or in a shelter, and unfortunately, they don't have access to a lot of this stuff. And Thank you, sir, for your Yes. this kind service, and you guys are doing a great job. yes, I would say keep praying for ministries, especially those in the city of Hartford. Just like in New York, everywhere else, there's lots of people who need help and need support, and sometimes they get forgotten. So we want to make sure we love our neighbor, and this is kind of one of the best ways we know how. ক্রাইম কেমন এই শহরে? কি ধরনের ক্রাইম হয়? মেজর কোনো ক্রাইম নাই, বাট ছোটোখাটো ক্রাইম যেমন আপনার রাবারি বা এই আপনার চুরি, ওইগুলাই তেমন কিছু এখানে না, এখানে major কোনো আসলে crime এখানে নেই। কি কোনো রেসে মারামারি হয়, যেমন হিসপ্যানিক বা এরকম অ্যারাবিয়ান বা বাঙালি বা ওরকম? খুবই কম, হয় না যে এমন না। কাদের আন্ডারে আছে এই টাউনটা দুই ভাগে বিভক্ত। এক সাইড হলো আপনার নর্থ অফ হার্টফোর্ড, নর্থ সাইড হার্টফোর্ড যেটাকে বলে, এটা সাধারণত আপনার জামাইকান অথবা আফ্রিকান কালোদের নেইবারহুড। আর সাউথ এন্ড অফ হার্টফোর্ড যেটাকে বলে, এটা সাধারণত পোর্টোরিকান নেইবারহুড বা হিসপ্যানিক নেইবারহুড। অনেক ঘোরাঘুরি হলো, এবার চলুন একজন বিখ্যাত মানুষের সাথে দেখা করে আসি, যে মানুষটা তার লেখালেখির মাধ্যমে পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছে। তার বিখ্যাত উক্তির মধ্যে কয়েকটা হলো, ইফ ইউ টেল দ্য ট্রুথ ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেই ভালো না লাগা। প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক রয়েছে, কিন্তু সেদিক সে কাউকে দেখাতে চায় না। দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে, আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি হার্টফোর্ড মার্ক টুয়েনের স্মৃতি বিজড়িত বাড়ি দেখতে। মার্ক টুয়েন আসলে কে ছিলেন? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতে চাচ্ছি। আমার যারা দর্শক বন্ধুরা আছেন তারা লিখবেন আমাকে যে মার্ক টুয়েন কে ছিলেন, বা আমরা কোন ক্লাসে তার কি পড়েছি স্কুলে, এটাই তার বাড়ি, মার্ক টুয়েনের বাড়ি। What is this place? Oh, it's just the architecture. Very beautiful inside. Yeah, you got to go inside on the tour. It's very nice. The architecture, it's all historical, renovated and stuff like that. So it's pretty nice. Thank you. No problem. Thank you. Have a good one. Have a good one. Why he's so famous? Can you tell me? Tom Sawyer, Huckleberry Finn, famous books. And Famous books. As you'll find out, he was one of the most famous authors in the country at the time. wow, Yeah. that's He was a celebrity. We are in the right place. Yes.
Okay. Are you going on a tour? Yes, sure. You'll find it all out. Thank you, He was sir. a celebrity, and they have a movie inside in the waiting area that'll give you a whole background of his life. So. Okay, okay. Thank you. 1835 সালে জন্ম নেওয়ায় মার্কিন রম্য লেখক, সাহিত্যিক, প্রভাষকের আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। মার্ক টোয়েন তার ছদ্মনাম। তার জনপ্রিয় সাহিত্যকর্ম হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার এবং অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন। তিনি ফ্লোরিডার মিসৌরিতে জন্মগ্রহণ করেন। 7 ভাই বোনের ষষ্ঠ মার্ক টোয়েন যুবক বয়সে মিসিসিপি নদীতে স্টিমারের নাবিক ছিলেন। এই সময় তিনি মার্ক টোয়েন কলম নামটি বেছে নেন এবং 1863 সালে লেটার ফ্রম কারসন নামের এক রম্য ভ্রমণ কাহিনীতে নিজের নাম মার্ক টোয়েন হিসেবে স্বাক্ষর করেন। ভাই এই বিল্ডিংটা, এই যে লাল বিল্ডিংটা, এর সঙ্গে আপনার কি সম্পর্ক? এটার সাথে সম্পর্ক যখনই আমরা মার্ক টুইনের নাম শুনি বা যখন লেখাপড়া করেছি ওর নাম শুনেছি, যখনই কানেকটিকে এসেছি, যখনই মার্ক টুইনের এই বাড়িটা এখানে, তা আমাদের মনের সাথে একটা ওই বাড়িটার একটা সম্পর্ক হয়ে গেছে। যখনই লোকজন আসে, আমাদের প্রবাসী যারা আছে সবাই জানে বলে আসেন মার্ক টুইনের বাড়িটা দেখে আসে। তাই মনে করি আমাদের যারা আহ্বান জানাবো টিভিএনের মাধ্যমে, যে যারা প্রবাসী আছেন, বেড়াইতে যান, বিভিন্ন এলাকায় খোঁজ করেন ফেমাস লোকেরা, অবশ্যই আপনারা মার্ক টুইনের বাড়িটা মানে দেখে হার্টফোর্ড আসলে মার্ক must see. মার্সি টোয়েন ভ্রমণ পিপাসু ছিলেন, এমনকি তিনি খনিজ শ্রমিকও ছিলেন। বৈজ্ঞানিক আবিষ্কারে অর্থলগ্নি করে তিনি ফতুরও হয়েছেন। টোয়েন তার পরিবার নিয়ে হার্টফোর্ড, কানেকটিকাটে চলে আসেন এবং 1873 সালে এখানে একটা বাড়ি তৈরির কাজ শুরু করেন। এই বাড়িতে তিনি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পেউবার, লাইফ অন দ্য মিসিসিপি এবং অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন সহ অনেক কালজয়ী সাহিত্যকর্ম রচনা করেন। How many kinds of ticket we have? It depends on what tour you're going on. We have 2 types, but the general house tour is $20. The living history is $25. Those are our 2 main ticket types. The other one we have is a museum only. That doesn't let you go inside the house though. It lets you just explore the spaces here in the museum center. At this time of the year, we're closed on Tuesdays. For this year, for January, February, and March, we're going to be closed on Tuesdays. But for the rest of the year, we are typically open 7 days a week. Thank you You're for very your welcome. information. No problem. So we can film inside? You cannot, unfortunately. There's no filming allowed inside the Mark Twain house. Obviously, in here is fine. Outside of the house is fine. That's basically it. Is outside and in the open areas of the exhibits. We ask that you not film the exhibits themselves. সো আপনারা দেখলেন, আমরা এখন যাই করি না কেন ভিডিও করতে পারবো না। অবশ্যই বুঝলেন উনি ইংরাজিতে কি বললেন। তবে আপনারা যখন হার্টফোর্ডে আসবেন, কানেকটিকাটে আসবেন, নিজের চোখে দেখে যাবেন মার্ক টুইনকে। স্ট্যান্ড আপ কমিটির জনক মার্ক টোয়েন 1910 সালে মৃত্যুবরণ করেন। তার সমাধি নিউ ইয়র্কের এলমিরা শহরের পারিবারিক গোরস্থানে সমাহিত আছে। মার্কিন গ্রন্থকার উইলিয়াম ফকনার টোয়েনকে আমেরিকান সাহিত্যের জনক উপাধি দেন। এও বলেন, আমরা তার উত্তরাধিকারী। এত কিছুর পরেও তিনি নোবেল পুরস্কার পাননি। মিস, why you are dressing like this? Well, I'm Miss Susie Clemens. I'm the oldest daughter of Mark Twain. Oldest? Yes, indeed. There are 3 of us girls. There's myself, and then my sister Clara, and my youngest sister Jean. Okay. Wow. I feel proud. Well, you see, I am truly an actress, and I perform as Susie Clemens here at the Mark Twain House. And so this is a wonderful opportunity for me to be here. But yes, I give tours as though Mark Twain is still very much alive today. You do it every day? I am here only on Saturdays. Thank you, miss. Thank you. You look so beautiful. Oh, thank And, you very much. This dress, I think this is like 18th century Yes. dress. 1889. Tell me about your dress. Why you are dressing like this? Well, this is how everyone dresses in the year 1889. It's close to the turn of the century, and so you don't have quite as large of a Victorian dress as you would have in the 1860s, but it's coming close to the 1900s when all of the dresses become a little bit slimmer. Wow. And it's much easier to walk in, I can assure you. আমরা এখানে 3 জনকে পেয়েছি, তারা এখানে টিকিট কিনেছে। I live around here, but I haven't been to the Mark Twain house in a few years, so we wanted to check it out. So this is the ticket. This is the ticket. When I was a kid, I read Prince and Pauper, and then I didn't like it at that time, but then I read again when I was like 14, 15, and then I loved it, and then I read it again just now, and then I recommended it to her, and I was like, I love this guy, and I learned a lot about him. So we were like, we have this day off, we should do something fun. So naturally we came here. তো কানেকটিকাটে ঘুরতে ঘুরতে এই সময়গুলো একটা ছোট্ট বিরতি নেবার, আমরা ফিরে আসবো এখনই, কোথাও যাবেন না।
বিরতি পর আবারও স্বাগতম TBN 24 এর জনপ্রিয় অনুষ্ঠান আওয়ার কমিউনিটিতে। আপনারা জানেন আমরা আছি কেনেডিকাটে, কি করছি সেটাও আপনারা জানেন। তো চলুন আবার শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, বিরতির আগে আমরা কানেকটিকাটের হার্টফোর্ড শহরে ছিলাম। এখন আমরা এই শহর ছেড়ে যাচ্ছি। যাওয়ার আগে একজন হার্টফোর্ডটা দেখে নিই। আচ্ছা, এই জায়গাটা কি ভাই? এটা হলো বাস স্টেশন, হার্টফোর্ড বাস স্টেশন। এখানে নিউ ইয়র্ক বা অন্যান্য শহর থেকে ডাইরেক্টলি বাস আসে এখানে। তো কেউ যদি নিউ ইয়র্ক থেকে আসতে চান এখানে এসে নামবেন। নিউ ইয়র্ক থেকে হার্টফোর্ডের ট্রেন এবং বাসে আসতে পারবেন। আর আমরা এখন চলেছি হার্টফোর্ড থেকে 25 মাইল পশ্চিমে মেরিডিয়ান সিটিতে। এই শহরে বাংলাদেশে 100 পরিবারের মতো বসবাস করছেন, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত মেরিডিয়ান সিটি নিউ ইয়র্ক বোস্টন সিটির মাঝখানে অবস্থিত। এই শহরে বর্তমানে IT জবের বিশেষ সুবিধা রয়েছে, যেখানে ভারতীয়রা দাপটের সাথে কাজ করে যাচ্ছে। আর আমরা এসেছি এই শহরের গান্ধী প্লাজায়। ভাই আপনার নামটা বলুন। আমার নাম নুরুল আলম। নুরুল ভাই, আমরা জেনেছি এই গান্ধী প্লাজা আপনার, মানে ইউ আর দ্য ওনার। জি, আসলে এই গান্ধী প্লাজারা এক ইন্ডিয়ান ওপেন করছিল। তারপর ইন্ডিয়ানের থেকে আমার বাঙালি আমার ফ্রেন্ড কামাল সাহেব যে আছেন, ওনারা ফ্যামিলি শহরটা কিনছিল। কেনার পরে ওনাদের থেকেই আমি মূলত 2009-এ নেওয়া। তো এই গান্ধী প্লাজা নেওয়ার পরে বাঙালিদের তেমন কোনো জাঁকজমকের স্থান ছিল না। সবাই আমাকে প্রেশার দিল যে এটারে বাংলাদেশ প্লাজা বা বাঙালি প্লাজা এরকম কিছু একটা দেওয়ার জন্য। বাট যেহেতু গান্ধী প্লাজা একটা এস্টাবলিশ নেই, আমি ব্যবসার চিন্তা করি আর নামটা সবাই জানে যেহেতু পরিচিতিটা প্লাজার নামে আর কি আসে যায় যদি ওখানে বাংলাদেশিরাই থাকে। কানাডিকাতে এখানে বিশেষ করে সবাই আসে, আমাদের গ্যাদারিংটা হয়। রুটি নিউ ইয়র্ক থেকে আসছে 2009-এ। তারপরে সুপার মার্কেটটা আমি নিজে ওপেন করছি। আচ্ছা, হালাল মিট ওইটা আপনার? আমার। সো মোটামুটি এখানে একটা মিলন মেলাই বলা যায়। আমাদের আবার একটু দূরে একটা ওই পার্টি হাউস আছে, আমরা পার্টি রাডি করি, নাচ গান করি, সবাই গ্যাদারিং করি, বিয়ে শাদী জন্মদিন এগুলো হয়। ওগুলো না আমরা মূলত বাঙালি কমিউনিটিকে যারা আমরা ফ্রেন্ড সার্কেল আছি সবাই গিয়ে বিভিন্ন সময় যে 31st নাইট করলাম, বৈশাখী করি। আচ্ছা, ওই পার্টি নিয়ে যাব, ওখানে এখনও সাজসজ্জ আছে। পুরো বিল্ডিংটাই আমার মূলত। আচ্ছা, তাই আমরা এখানে তো একটা জায়গা দরকার সবার একটা বিনোদনের। তো মোটামুটি এটা আমরা তার মানে বাংলাদেশের এস্টাবলিশমেন্ট এখানে বেশ ভালোই আছে ব্যবসার ক্ষেত্রে। নুরুল আলম ভাই এই শহরের বাংলাদেশি হিসেবে একজন সফল ব্যবসায়ী। সদাহাস্য পরোপকারী মানুষটার কথা আমরা অনেকের কাছেই শুনেছি। কানেকটিকাটে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে ব্যবসায়ীরা বেশ ভালো অবস্থানে রয়েছেন। আর এখানে ব্যবসা বাণিজ্য প্রসারে সবাইকে সহায়তাও করেন। আর আপনারা দেখছেন রুটি বুটি নামের একটা রেস্তোরাঁ। এই ধরনের রেস্তোরাঁ এই মেরিডিয়ান শহরে বেশ কয়েকটা রয়েছে। তবে এই গান্ধী প্লাজার মালিক যেহেতু বাংলাদেশি, তাই এই রেস্তোরাঁতে বাংলাদেশিদের আনাগোনা লক্ষ্য করার মতো। আর রেস্তোরাঁর ভেতরে এবং বাইরে বাংলা লেখা সেই সাক্ষ্যই বহন করে। How are you, brother? Yeah, good. How are you? What's your name? My name is Jabran Khalil. Tell me about Bangladeshi people in your restaurant. Mostly, I have one main branch in New York in Astoria, Queen. They have a big hub for the Bengali people, and we are over there 23 years in New York. And this branch we opened 10 years before. Okay. And also my landlord is from Bangladesh, and mostly we have a lot of customers for Bengali. And second, in Connecticut they have a majority than Pakistani people. Bangla community is more than Pakistani. So we have a 40-50% customer Pakistani and 60% from Bangladesh, because Bangla community is more than Pakistani. Can you speak 1-2 word in Bangla? কেমন আছে, খাবো, ভালোবাসি। Wow, আমরাও আপনাকে খুব ভালোবাসি। Thank you, brother. We enjoy a lot. Your food is very good. Thank you very much. আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসে ওনার সাথে দেখা হয়ে গেল। আপনার নাম বলবেন আমাদের? আমার নাম হলো আজিজুল হক কাজী। I come from originally from রাজশাহী। ওকে। আচ্ছা, রাজশাহীর কোথায় বাড়ি আপনার? আমার নওগাঁতে বাড়ি, রহিমপুরে। এখন কিন্তু নওগাঁ একটা জেলা, আপনি কিন্তু নওগাঁ থেকে আসছেন। এখন তো জেলা হয়েছে। I go to Bangladesh almost every year whenever I can. আপনি কি করতেন? I was a student in Germany
and U.S. federal government, Defense Department gave me a job offer when I was a Doctor of Science student. Okay. And then when I finished my Doctor of Science, I came here in 1965 and worked for the Defense Department as well as consulting outside industry in other private sector company. And then I from there retired about 10 years ago. আপনি কেমন দেখেছিলেন এই দেশটা আর এখন কেমন আছি আমরা? আমি যখন আসলাম, first 2 years I didn't speak Bengali because I didn't know anybody from Bangladesh. Okay. And then I got married 2 years later, 1967. I brought my wife and she didn't find anything Bengali here. Okay. ওনার দেশের বাড়ি কোথায়? Shiazganj. Okay. Shiazganj. I had 2 boys. They are grown up. One of them unfortunately died in 2009. Okay, due to cancer. He is a young man, died, and now I have one son, and he's married, and he has 2 boys like I have. Oh, yeah. Okay, so they're doing fine. আপনি কেমন আছেন? আমি এখন ভালোই আছি, no complaint. I mean, I'm an old man now. যারা ইয়াং আছে তাদের জন্য আপনি কিছু বলবেন? তাদের জন্য আমি এইটাই বলতে চাই যে you have come here for better living and so on. Okay, so you have some moral obligation towards those are less fortunate than you. Okay, so what I expect from a younger generation, live and let live. I mean, you don't pay charity, you share something and you make this world better for you and better for others. এই গান্ধী প্লাজায় এসে আমরা আরেকজন ভাইকে পেয়ে গেলাম। ভাই আপনার নামটা বলবেন প্লিজ? গোলাম রসুল গাজী। আচ্ছা, বাংলাদেশে যে গাজী টেলিভিশন আছে তার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? আমার ছোট ভাই দস্তগীর গাজী, গাজী ট্যাঙ্ক, সব কিছু তোর। কেমন আছেন এই দেশে? এই তো ভালোই আছে সোফার। আমি তো আসছি এখানে 1969-এ আসছি। 69? তো অনেক বছর হয়ে গেছে। জন্মাও না তুমি এখন? না, তখন থেকে আছে 1969 থেকে। আচ্ছা, এই নিউ ইয়র্কের এত কাছে, কিন্তু নিউ ইয়র্কে নয় কেন? আপনি এখানে থাকেন কেন? নিউ ইয়র্কে ছিলাম আমি অ্যাকচুয়ালি। নিউ ইয়র্কে ছিলাম আমি মাউন্ট কিসকো, নিউ ইয়র্ক, ওয়েস্টচেস্টার কাউন্টিতে। ওখানে আই কেম ফর ট্রেনিং। তারপরে কেনেটিকাটে গেলাম, তারপর শিকাগো, তারপর ডেলাওয়্যার, তারপর ব্যাক টু কেনেটিকাট আসছে আর কি। আপনি প্রফেশনে কি করতেন? আমি ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাস করেছি। আমি এখানে গ্যাস্ট্রোএন্টারোলজি প্র্যাকটিস করতাম আর কি। এই রিটায়ার করলাম আমি ডিসেম্বর 31-এ। এখন আমি টিচিং করি আর কি। এখানে বাংলাদেশি সম্পর্কে আপনার ধারণাটা কি? একটু ঝগড়া হয় সবাই, কিন্তু অ্যাজ এ হোল আমরা ইউনাইটেড। আমার চেষ্টা করি আমরা আমাদের কমিউনিটিকে ঠিকমতো রাখতে, আমাদের কালচার ঠিকমতো রাখতে, ছেলে মেয়েদের যদি আমরা যতটা দিতে পারি উপদেশ ততটা দিই, চেষ্টা করি আর কি আমরা। আমি অ্যাকচুয়ালি আমার জন্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ওখান থেকে অ্যাজ এ রিফিউজি উই মাইগ্রেটেড টু বাংলাদেশ। তখন ছিল ইস্ট পাকিস্তান, তারপর বাংলাদেশ হলো। আমি থাকি ওই সিদ্ধেশ্বরী গার্লস স্কুল আছে, ওর পাশে 4 নম্বর সিদ্ধেশ্বরী হচ্ছে আমার বাসা, দস্তিগড়ের বাসায় আমার গ্রো আপ ইন দ্যাট হাউস। আর আমার পাশে বাসা হচ্ছে আমার ওয়াইফের। ও আচ্ছা আচ্ছা, ওই যে আমার ওয়াইফ। আমরা একটা ডাক্তার দম্পতিকে পেয়েছি যারা অনেক পুরাতন দেশে, এবং আমাদের একটা মানে গর্ব বলতে পারবো বাংলাদেশের। যে আপনার সম্পর্কে একটু বলবেন কি? তা আমরা দুজনেই ঢাকা মেডিকেল কলেজের। এখানে আছি, ভালোই লাগছে। অনেক বাঙালি আছে যাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে না হলেও মাসে 2-3 বার দেখা হয়। আর বাংলাদেশের ঐতিহ্যকে বজায় রাখার জন্য যেটুকু দরকার আমরা সব করি আর কি। এই গান্ধী প্লাজায় রয়েছে এশিয়ান সুপার মার্কেট। এটা একটা বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি শপ। মূলত এশিয়ান গ্রোসারি বাংলাদেশিদের সকল ধরনের চাহিদা পূরণ করে চলেছে। এই ধরনের গ্রোসারি আমাদেরকে সাহস যোগায় কোনো একটা এলাকায় যে বসতি গড়ে তুলতে। এটা হচ্ছে আমাদের দেশীয় একটা গ্রোসারি, এর মালিক হচ্ছে আমাদের দেশি। আমরা একটু কথা বলতে পারি এখানে যিনি আছেন। ভাই কি দেশি? জি জি। বাংলাদেশি? জি বাংলাদেশি। এখানে তো আপনারা দেশীয় সব কিছু পাবেন। হ্যাঁ, মোটামুটি দেশীয় সব কিছু। আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশি আইটেম আর পাকিস্তানি আইটেম আমাদের কাছে বেশি। ভেজিটেবল আর ফ্রেশ মিট। মাছ পাওয়া যায়? হ্যাঁ, মাছও পাবেন বাংলাদেশি। মানে গ্রোসারি সবই পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সব আইটেম আপনি পাবেন এখানে। নিউ ইয়র্কের থেকে দাম বেশি না কম? একটু তো থাকবে আপনার, খুব একটা বেশি না, ওই একটু ক্যারিংটা থাকে। রাইট, এটাই আপনার। সামান্য একটু দামের তারতম্য তেমন কোনো বিষয় না। হাতের কাছে কাঁচামরিচ
ইলিশ মাছ, চাল, ডাল, মশলাপাতি এই সব পাওয়া গেলে বাংলাদেশিদের আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া হালাল মাংসের জন্য আশেপাশের শহর থেকে বাংলাদেশিরা ছুটে আসে এই এশিয়ার সুপার মার্কেটে। এই যে এখানে আমরা দাঁড়ায় আছি, এটা গান্ধী প্লাজার এশিয়ান গ্রোসারি অ্যান্ড হালাল মিট। আর ইনি সেটা ওনার, আপনারা জানেন এই পুরা বিল্ডিংয়ের ওনার ইনি, এবং তার আগে ওনার ছিলেন ইনি। এখন এই যে আমরা বাংলাদেশিরা এখানে এক জায়গায় হই, তার কারণটা কি? তার কারণ আমরা কানেক্টিকাটে থাকি, আমাদের কমিউনিটি ছোট নিউ ইয়র্কের মতো না। অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিন আমরা একসাথে গেট টুগেদার করি। কোনো ঝগড়াঝাটি নেই? না, কোনো ঝগড়াঝাটি নেই। আমি সিলেট, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, যশোর সব আমরা প্রতিটা ডিস্ট্রিক্টের। আচ্ছা, এই নোয়াখালীর ওনার কাছে আমরা আসতে চাই। Why not New York? Why you are living here? Well, that's what I said. Like, yeah, I live in here because এখানে নোয়াখালীর একটা বড় কমিউনিটি আছে। আপনি কি নোয়াখালী বিভাগ চান? অবশ্যই আমরা নোয়াখালী বিভাগ চাই, এবং বিভাগ একদিন নোয়াখালী হবে ইনশাআল্লাহ। আমি চিটাগাংয়ের ভাষায় একটু কথা বলতেছি। হ্যাঁ, আমার এই এলাকায় সবচেয়ে বেশি হয়ে যায় চিটাঙ্গিয়া, নাম্বার 1। এখন চিটাগাংয়ের যে মেজবান যেবে হইব, এবার ওনারা ব্যাকরণ দাওয়াত এই বলে আমার বক্তব্য শেষ করছি। চিটাগাং জিন্দাবাদ। নো ডরাই, নো ডরাই, নো ডরাই। ভাই ছাড়া আমরা করছি, তিনি তার অনেক দামি সময় আমাদেরকে দিচ্ছেন এবং তিনি আমাকে ঘোরা দেখাচ্ছেন, এবং তার কথা আপনারা মাঝে মাঝেই শুনছেন। আমি এখানে গত 20 বছর থেকে কানেক্টিকাটে আসি। নিউ ইয়র্ক থেকে মুভ করছি 2001-এ। এখানে কমিউনিটি খুবই ফ্রেন্ডলি কমিউনিটি, বাঙালি কমিউনিটি। আমরা ছোটো কমিউনিটি বলবো না এখন আর, কারণ এখন কমিউনিটি গ্রো হয়ে গেছে। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে এবং আমরা চাই যে আমাদের কমিউনিটি এরকম টাইট কমিউনিটি হিসেবেই থাক। আপনাদের এখানে কতগুলো বাংলাদেশিদের সংগঠন আছে এবং তাদের মধ্যে যে সমস্যা সেগুলো একটু তুলে ধরেন। এই কানেক্টিকাটে যখন আমি মুভ করছি 2002-তে, ছোটোখাটো একটা সংগঠন ছিল বাংলাদেশি কমিউনিটি নিউ হ্যাভেন, ওইটাতে জড়িত ছিলাম। পরবর্তীতে আমরা সবাই মিলে 2005 থেকে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেক্টিকাট, বাক, যেটা একটাই স্টেট অর্গানাইজেশন, এবং ওই অর্গানাইজেশনের আন্ডারেই সবাই স্টিল আছে। এখন ছোটোখাটো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রোগ্রাম করে, কিন্তু অনেস্টলি কোনো অর্গানাইজেশন হয়নি। এটা আমি 100% এখনও বলতে পারি। এই জিনিসটা বলার জন্যই আমি তাকে এই কোশ্চেনটা করেছিলাম, যে আমরা যেখানেই যাচ্ছি দেখছি অনেক সংগঠন প্রয়োজনেই তারা করেন সেগুলা, কিন্তু এখানে দেখলাম শুধু একটাই সংগঠন, সেটা বাংলাদেশিদের একটা সংগঠন, যে নামই আপনারা দেন না কেন, প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক মতাদর্শের মানুষ একই জায়গায় একই ছায়াতলে তারা বাংলাদেশি হিসাবে এখানে একটা মাত্র সংগঠনই এখানে কাজ করে আসছে। দ্যাট ইজ আসলে ট্রিমেন্ডাস একটা কাজ। ওখানেও আপনাদেরকে নিয়ে যাব। আপনি কিসের ব্যবসা করেন? আমি সিগার। এই যে আমরা বলছিলাম, উনি হাতে করে নিয়ে আসছে হাবানা সিগার। এটাই আমাদের বাঙালিদের এখানে যে ব্যবসাগুলো করছে তার মধ্যে এটা একটা মেজর ব্যবসা। আমার বিজনেসটা সিগার এবং টোবাকো। তো এটা ইম্পোর্টেড সিগার, উনি পছন্দ করে, সেজন্য ওনার জন্য দুটো নিয়ে আসলাম। থ্যাংক ইউ। একটা গিফট পেলাম। আমি সাধারণত যেখানে শুটিং করতে যাই তেমন কোনো গিফট পাই না। থ্যাংক ইউ ভাই, সামনের দিকে আমাকে অনেক গিফট দেবেন আর কি, আমি আশা করছি। এটা আপনি নিলাম, আপনি যেভাবেই বলুক না কেন, গিফট তো গিফটই। সে একজন মানুষ, উনি সবসময় পিছিয়ে থাকছেন, কিন্তু উনি তার কর্মজীবনে একদম সামনের দিকে আসেন, এবং উনি একজন কাউন্সিলর, ইজন্ট ইট? ইয়েস, আমি অ্যাকচুয়ালি ডাইভার্সিটি কাউন্সিল মেম্বার অফ সিটি অফ ব্রিস্টল। আমি যে সিটিতে থাকি ওইটা আমি মেয়রের আন্ডারে অ্যাপয়েন্টেড কাউন্সিলর। তো এখন আমি বাঙালি হিসাবে গর্ববোধ করি যে বিদেশের মাটিতে এসে একটা সিটি হলের মধ্যে একটা জায়গা করে নেওয়া, আমার মনে হয় এটা একটা খুবই সৌভাগ্য। আমি মনে করি নিজেকে যে আমি এই একটা পজিশনের মধ্যে আছি। আপনি এবার বলেন, আপনি কোন জেলার মানুষ, কবে আসলেন এদেশে? আমি অরিজিনালি চিটাগংয়ের, আমার বাড়ি 5 বহর চিটাগং, ডিবি লটারিতে আসছি আমি। তো ওইখান থেকে এসে আমি প্রথমে নিউ ইয়র্কে ছিলাম, ব্রুকলিন থেকে হয়ে আমি 2004-এ এখানে বিগিনিংয়ের দিকে মুভ করছি কানেক্টিকাতে। বাক একটা স্টেট সংগঠন, আমরা ওইখানে জড়িত। তো সেহেতু আমরা সবাই ওইখানে আমাদের মিলন মেলা হয়। মোট কথায় আমরা সবসময় আমরা বাঙালিদের যে কোনো প্রোগ্রাম, মনে করেন বৈশাখী মেলা, আমরা যে কোনো স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, প্রত্যেকটা দিবস যেগুলো আমরা বাংলাদেশে উদযাপন করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শেখানোর জন্য আমরা এই জিনিসগুলোকে আমরা ধরে রাখতেছি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে ইনশাল্লাহ ওদের মতো করে ওরা আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরবে। ভাই, আগামী মেজবানটা কবে? আগামী মেজবানটা আমাদের জুনে, এটা আমরা সামারেই করে থাকি।
এটা আমাদের আগামীতে ধরেন এটা জুনের ঠিক শেষের দিকে হয়, যখন মানে স্কুল বন্ধ থাকে এদিকে জুনের শেষের দিকে হয়, তাই তো? তো আমি একটা ঘোষণা দিয়ে রাখছি, জুনের শেষের দিকে যে মেজবানটা হবে সেখানে 1000-2000 মানুষ মেজবানে অংশগ্রহণ করে, এবং যারা আমাদের অনুষ্ঠান দেখেন, যারা বন্ধু আছেন, যারা এই এলাকাতে আসেন বা আশপাশে আসেন, তারা কি আসতে পারবে কি? আমাদের চিটং এর ঐতিহ্যের জন্য করি, এই জন্য শুধু চিটং না, এটা পুরা বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের মানুষ জড়িত হয় এবং বিভিন্ন স্টেট থেকে আমাদের মেহমানরা আসেন, তো সবার জন্য উন্মুক্ত, সবাই আসতে পারবেন। আপনারা জানেন আমরা কানেক্টিকাটে ঘুরছি, কেমন লাগছে আপনাদেরকে আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে কানেক্টিকাটে বাংলাদেশিদের সাথে। সে পর্যন্ত বিদায়।